ওকে। হ্যাঁ ভাইয়া দাঁড়াও একটু 1 মিনিট। স্যার আদাব। জি, আদাব। আমরা যে লেকচারটি শুরু করব সেটি হচ্ছে প্রোডাক্ট এন্ড সার্ভিসেস, প্রোডাকশন প্ল্যানিং এন্ড কন্ট্রোলের নতুন একটি চ্যাপ্টার। আমরা গত ক্লাসে প্রোডাকশন সম্পর্কে পড়েছিলাম। সেইখানে আজকে যেটি দেখব সেখানে সেটি হচ্ছে প্রোডাক্ট এন্ড সার্ভিসেস বা প্রোডাক্টস এন্ড সার্ভিসেস। এখানে একটা ছবি, প্রতীকী ছবি দেখা যাচ্ছে, যেখানে একটা অটোতে মানুষজন আসছে। তো এখানে যে অটোটা দেখা যাচ্ছে সেটি একটি প্রোডাক্ট এবং সে যে সার্ভিসটা দিচ্ছে সেটিকে আমরা সার্ভিস বলছি। তো এটি তো আর দেখা যাচ্ছে না। তো যাই হোক, আজকের যে লেকচার সেই লেকচারে আমরা প্রোডাক্ট এন্ড সার্ভিস নিয়ে কথা বলবো। চলো শুরু করি। প্রোডাক্ট বলতে তাহলে কি বোঝাচ্ছে? সেদিন আমরা একটু ধারণা পেয়েছিলাম। বলা হচ্ছে যে প্রোডাকশনের পরেই তো হবে, হ্যাঁ? The product can be defined as a tangible and visible output of production system that serves a need of satisfied a want. ভালো করে দেখি। Product can be, আমরা কি করছি, define as a tangible and visible output. Tangible and visible output. What do you mean by tangible and visible? Tangible and visible বলতে যেটা ধরা যাচ্ছে, দেখা যাচ্ছে। This is a mobile phone, এটা কি ধরা যাচ্ছে, ঠিক আছে, visible of production system and serves a need of satisfy one, এবং এটি কি, এটা সার্ভকে ঠিক করছে, আমার এইটি যে মোবাইল ফোনটা সেটি আমার যে ডিমান্ড, আমার যে চাহিদা সেটিকে ফুলফিল করছে, তাহলে সেটা একটা নিডকে স্যাটিসফাই করবে। কোন জিনিস মনে করো উৎপাদন করলাম বাট কোনো কাজে লাগছে না, সেটিকে আমরা প্রোডাকশনও বলতে পারি না, প্রোডাক্টও কিন্তু বলতে পারি না। Tangible products are often through the easier to market as can be shown, দেখা যায়, ডেমনস্ট্রেট করা যায়, টাচ করা যায়, ডিসপ্লে করা যায়, and easier for audience to understand the items of value as they are needed. Okay, so এখানে যা কিছু দেখতে পাচ্ছি all are tangible and visible output and this known as product. Okay, so আউটপুটের আরেকটি ভার্সন যেটি প্রোডাক্ট এবং আমরা সার্ভিস বলছি। সার্ভিস বলতে বাংলায় সেবা বোঝায়, যেটি আমাদের একটি ডিমান্ডকে ফুলফিল করে, আমাদের চাহিদাকে ফুলফিল করে, কিন্তু সেটি সাধারণত দেখা যায় না, উপভোগ করা যায়। যেমন এইখানে দুজন ব্যক্তি কার ওয়াশ করছেন। কারটা একটা ট্যানজিবল থিংস, কারটা একটা প্রোডাক্ট, বাট এই যে ওয়াশ করছেন, এই যে সেবাটা দিচ্ছেন সেটাকে আমরা সার্ভিস বলছি। বাট ওকে, এটাকে কিন্তু দেখা যায়, উপলব্ধি করতে হয়, অনুভব করতে হয়। ওকে, নাও a service is a transaction. কিসের ট্রানজাকশন? In which no physical goods are transferred from the seller to buyer. এখানে কিন্তু যেমন আমাদের সেলার এবং বায়ার নরমালি কি করে, ট্যানজিবল থিংস এর ক্ষেত্রে আমি দোকানদারকে টাকা দিলাম, সে আমাকে চাল দিল, লাইক, আবার অন্য কিছু দিলাম, অর্থাৎ আমরা বিনিময় হয়। বাট এই ক্ষেত্রে কিন্তু কোনো ফিজিক্যাল গুডস এর বিনিময় হচ্ছে না। কিসের বিনিময় হচ্ছে? সেটি হচ্ছে সেবার। So the benefits of such service are held to the demonstrated by the buyer willingness to make the exchange. মনে করো একটা বিউটি পার্লার, কারো যদি ইচ্ছে করে সাজতে তাহলে সে বিউটি পার্লারে গিয়ে সাজবে। তাহলে এই যে সাজাটা বা তারা যে সেবাটা দিচ্ছে সেটিকে আমরা সার্ভিস বলছি। So services are non-physical, intangible parts of economy as opposed to goods which can touch or can't touch or handle. Okay, so a service generally implies an act of non-material product good provided by the company or individual. সেটি হতে পারে যেমন এখন আমাদের সিকিউরিটি সার্ভিস থেকে শুরু করে অনেক কিছু রয়েছে। এখানে কিছু উদাহরণ রয়েছে, যেমন গভর্নমেন্ট, চাইল্ড কেয়ার, তারপর ক্লিনিং, মেইনটেনেন্স, অ্যান্ড আরো যদি বলি কনসাল্টিং, এডুকেশন, ট্রেনিং, এন্টারটেইনমেন্ট, ফিনান্সিয়াল সার্ভিস, এটসেট্রা। এগুলোকে আমরা বলতেছি কি? এগুলোকে আমরা বলতেছি সার্ভিস। আরো কিছু রয়েছে, হেলথ কেয়ার, পার্সোনাল, মার্কেটিং এন্ড অ্যাডভার্টাইজমেন্ট, টেলিকমিউনিকেশন, ট্যুরিজম, এটসেট্রা। আমরা যদি এখানে দেখি তাহলে যেটা দেখাচ্ছে সার্ভিস গুডস, এখানে কি কি সার্ভিস, সেগুলো পিওর সার্ভিস, যেমন টিচিং, তারপর হাউস ক্লিনিং, প্লাম্বিং, রেস্টুরেন্ট,
হ্যাঁ, তারপর রেডিও, সফট ড্রিঙ্কস ইত্যাদি। পাশের চিত্রে আমরা দেখছি প্রথমে গুডস, তারপর সেই গুডস গুলো দিয়ে যে সমস্ত সার্ভিস বা তার সাথে রিলেটেড সার্ভিস সমূহ। ওকে, যেমন টেবিল টেনিসের ট্রেনার, বা স্মার্টফোনের রিপেয়ার, টেলিভিশনের রিপেয়ার। সো গুডস এন্ড সার্ভিস সম্পর্কে আমরা আশা করি বুঝতে পেরেছি। গুডস তাহলে হচ্ছে ট্যানজিবল, যেটা দেখা যায়, ছোঁয়া যায় এবং বিনিময় করা যায়। বাট সার্ভিস দেখা বা ছোঁয়া যায় না, উপভোগ করতে হয়, বিনিময় করা যায় না। অর্থাৎ ট্যানজিবল কোনো থিংস সেখানে বিনিময় করা যাচ্ছে না। ওকে, নাও দ্য কোশ্চেন হিয়ার, আমরা একটু ভালো করে পার্থক্যটা দেখে নিব। প্রথমেই তাহলে চলে আসতেছে প্রোডাক্ট, and then যদি আমরা ডিসকাস করি সার্ভিস। সিম্পলি দেখে নিব, a product is a tangible, it's physical and can be held and seen and movable. Next যদি আমরা বলি যে সার্ভিস is intangible, can only be felt, not touched. Product value is derived by the customer, value service is offered by service provider. Customer care product is limited, আর এটির কাস্টমার কেয়ার অনেক বেশি। প্রোডাকশন ক্যান বি স্টোরড অর ফিউচার ইউজ, বাট সার্ভিস তো আর স্টোর করে রাখা যায় না। এ প্রোডাক্ট ক্যান বি ওন্ড, এ সার্ভিস ক্যান নট বি ওন্ড বাই দ্য কনজিউমার। মনে করো তুমি একটা গাড়ি কিনলা, তাহলে গাড়ির মালিক তুমি, তোমার সেটা, বাট তুমি মানে একটা সেবা নিলে, তাহলে সেবাটা কি তোমার? সেখান থেকে তুমি উপযোগিতা পেলে। দ্য কোয়ালিটি অফ এ প্রোডাক্ট depends on its nature. Quality of a service depends on the service provider who shaped it. মনে করো এটা কোন কোম্পানির তেল বা কোন কোম্পানির সাবান, এটা এই কোম্পানি, অর্থাৎ তার প্রোডাক্টের গুণগান থেকে সেই কোম্পানির কথা আমরা চিন্তা করতে পারি। বাট ইন দিস কেস অফ সার্ভিস, আমরা কিন্তু যে সার্ভিসটা দিচ্ছে তার উপর ডিপেন্ড করছে। মনে করো একজন হোটেলে 10 জন বেয়ারা রয়েছে, তারা 10 জনই তো আর সমান সার্ভ করতে পারবে না। তো একজন খুব ভালো তোমার সাথে ব্যবহার করে, সার্ভ করে, তো তাকে দিয়ে কিন্তু বাকিদের জাজ তুমি করতে পারবে না। সো ইট ডিপেন্ডস অন যে তোমাকে সেবাটা দিচ্ছে তার উপরে। A product can be returned to the seller, a service cannot be returned to the seller. তো একটা প্রোডাক্ট পছন্দ না হলে বা ইত্যাদি হলে আমরা কিন্তু যে সেলার রয়েছে তাকে রিটার্ন করতে পারি। অল্টারনেটিভলি সার্ভিসকে কিন্তু আমরা কি পাঠাতে পারি না। কিভাবে ফেরত দিব? মানে কারো কাছে স্পা করে নিয়েছি, আমি এটা তাকে কিভাবে ফেরত দিব? আবার আমারও স্পা করে দিতে হবে, বা আমি কারো কাছে চুল কেটে নিয়েছি, ইটস এ সার্ভিস, তাহলে তাকে করে দিতে হবে। The billing process service can of transactions and from the several service render. A quality products is difficult to compare. Quality products এর সাথে কম্পেয়ার করা জিনিসের থিংস এর ক্ষেত্রে সম্ভব, যেমন দুটো শাড়ির ভিতরে কম্পেয়ার করতে পারি যেটা ভালো খারাপ। বাট যখন সার্ভিসের ক্ষেত্রে আসবে, সেটা উপভোগ না করা পর্যন্ত উই কান্ট সে। ইট ক্যান বি কোয়ান্টিফাই নিউমেরিক্যালি 1 2 3 4, বাট এই সার্ভিসটাকে সাধারণত কোয়ালিটেটিভ হিসেবে বলে থাকে যে হ্যাঁ না, ওই হোটেলের সার্ভিস খুব ভালো, বা এই ট্যুরিস্ট ট্যুর ট্রাভেল গ্রুপের ইয়ে খুবই ভালো, এইভাবে কিন্তু আমরা বলতে পারি, বাট উই কান্ট কোয়ান্টিফাই ইট অ্যাজ নিউমেরিক্যালি। ওকে, সো এই হচ্ছে আমাদের, আমরা যদি আরেকটু বলি যে বিস্তারিত পার্থক্য প্রোডাক্ট এন্ড সার্ভিসেস। আশা করি ক্লিয়ার। নাও এই প্রোডাক্ট এন্ড সার্ভিস তো হলেই হবে না, শুধু এই প্রোডাক্ট এন্ড সার্ভিস গুলো কি জন্য? কারো ডিমান্ডকে ফুলফিল করার জন্য। তাহলে কারো ডিমান্ড কখন ফুলফিল হবে? যখন আমরা কি করব, যে তার কাছে পণ্যগুলো পৌঁছাবে। তাহলে তার কাছে পণ্যগুলো পৌঁছাতে হলে মানুষ কিসের জন্য প্রোডাকশন করছে? বিজনেসের জন্য। তাহলে নানা প্রকার বিজনেস হতে পারে। পারচেসিং প্রোডাক্ট এন্ড সার্ভিসেস মূলত 3 ধরনের ব্যবসার উপর ডিপেন্ড করে, বা 3 ধরনের হয়ে থাকে ট্রেড যদি আমরা বলি। ফার্স্ট অফ অল বিজনেস টু বিজনেস, সেকেন্ড বিজনেস টু কনজিউমার, এন্ড থার্ড বিজনেস টু বিজনেস, এন্ড থার্ড হচ্ছে কনজিউমার টু কনজিউমার। মনে করো তোমার এলাকায় কি আছে, একটা বাইকের দোকান আছে, মনে করো বাইকের শোরুম রয়েছে। তো সেই শোরুম ওলা কার কাছ থেকে বাইক নেয়? মনে করো বাজাজ, হোন্ডা বা যারা যারা আছে তাদের কোম্পানির কাছ থেকে নেয়। তাহলে কোম্পানি টু কোম্পানি বা বিজনেস টু বিজনেস, এটাকে আমরা বলছি বিজনেস টু বিজনেস। ওই মনে করো হোন্ডাওয়ালা ঢাকা থেকে নিয়ে গেল, বা ঢাকায় যে কোম্পানি আছে তার কাছ থেকে নিয়ে গেল। A purchaser, buyer or procurement specialist is employed to be company and to negotiate the
বেস্ট ডিল উইথ দ্য কোম্পানি সাপ্লায়ার। সেকেন্ডলি আরেক কেস হতে পারে, তারপর ওই ডিলার, তোমার এলাকার ডিলার কি করছে, ওই হুন্ডা গুলাকে পার্সন টু পার্সন বেচতেছে, ইন্ডিভিজুয়াল বেচতেছে, খুচরা যাকে বলা হয়। তাহলে এটাকে আমরা বলতেছি বিজনেস টু কনজিউমার। ওই যে বিজনেস তার থেকে কনজিউমারকে দিল। থার্ড আমরা বলতেছি যে কনজিউমার টু কনজিউমার। 2 দিন পর তোমার কাছে মনে হলো বা 1 মাস পর বা 2 বছর পর হুন্ডাটা রাখবো না, বেচে দিব। তাহলে হুন্ডা যখন তুমি বেচে দিবা, তখন তুমি কার কাছে বেচে দিবা? তুমি তো আর শোরুমে গিয়ে বেচতেছো না, তুমি তখন কোনো কনজিউমারের কাছে বেচতেছো, আরেকজন দোস্ত তুই নিবি কিনা। তাহলে এই যে কনজিউমার, কাস্টমার টু কাস্টমার বা কনজিউমার টু কনজিউমার, individual people sell to the other individual through the classified advertisement in newspaper or the means of the advertising. As more and more people use the internet at daily basis, and importance of C2C trade is ranking in the websites such as eBay, OLX, Bigro.com and so on. আমরা সাধারণত যদি পরিচিত থাকে তাদের মাধ্যমে বিক্রি হয়, অথবা আমরা কি করি যে আমাদের যে এখন সোশ্যাল সাইট অর্থাৎ সোশ্যাল মিডিয়া অথবা এ ধরনের ওয়েবসাইট গুলো রয়েছে, ই ওয়েবসাইট যেমন ইবে, OLX, Bigro.com, এই অ্যাড ছিল না কিছুদিন আগে যে বেচে দিন লাইক, হ্যাঁ, তো সেখানে আমরা সাধারণত ইয়ে করে থাকি। তাহলে আমরা যদি সিম্পলি দেখি, আমরা 3 ধরনের বিজনেস পেলাম। একটা হচ্ছে বিজনেস টু বিজনেস, আর একটা হচ্ছে বিজনেস টু কনজিউমার, আর একটা হচ্ছে কনজিউমার টু কনজিউমার। খুবই সহজ জিনিস, আশা করি বুঝতে পেরেছো। ওকে, নাও প্রোডাক্ট লাইফ সাইকেল। তো এখন একটা প্রোডাক্ট কিভাবে বাজারে আসলো, কিছুদিন থাকলো বাজারে, তারপর বাজার আউট হয়ে গেল। আচ্ছা, এরকম প্রোডাক্ট তোমার জীবদ্দশায়, যে একটা চকলেট, ওই যে এক প্রকার ইয়ে দিয়ে চকলেট ছিল না, ওই যে বিভিন্ন প্রকার ছবি টবি দিয়ে, মনে নেই আমার, যাই হোক আমি খেয়েছিলাম ছোটবেলায়, ওগুলা কিন্তু আর এখন পাওয়া যায় না। তার মানে কি, একটি প্রোডাক্ট বাজারে ছিল, সেই প্রোডাক্ট বাজার থেকে চলে গেল। তাহলে এই যে সম্পূর্ণ যে প্রোডাক্ট আসা থেকে চলে যাওয়া পর্যন্ত যে ঘটনাবলী, সেই ঘটনাবলীকে আমরা বলতেছি যে প্রোডাক্ট লাইফ সাইকেল। তো এটার বিস্তারিত কি বোঝাচ্ছে, যে প্রোডাক্ট লাইফ সাইকেল ইজ এ বিজনেস অ্যানালাইসিস that attempts to identify the set of common stages in the life of a commercial product. যেমন ধরো একটা হ্যারিকেন, আমাদের যখন ল্যাম্প ছিল তখন ল্যাম্পে কি প্রবলেম হতো, যে প্রচুর বাতাসে নিভে যেত, সেটি প্রোটেক্ট করার জন্য হ্যারিকেনের উদ্ভব। এই হ্যারিকেন যখন ল্যাম্পের পরিবর্তে প্রথম আসে তখন খুবই নিশ্চয়ই জনপ্রিয় ছিল। সেই জনপ্রিয় হ্যারিকেন আস্তে আস্তে যখন বাতির উদ্ভব হলো, ইলেকট্রিক লাইটের উদ্ভব হলো, তখন সেই ল্যাম্প কি হলো, হারিয়ে গেল। তাহলে একটা সময় ল্যাম্প ছিল সবচেয়ে ভালো বিজনেস, বা কি যে অনেক মার্কেটে মানে প্রচুর বিক্রি হতো। কিন্তু পরে যখন দেখা গেল যে ইলেকট্রিক বাতি চলে আসলো, তখন কিন্তু আর এই ল্যাম্প চলবে না। তাহলে এই প্রোডাক্টটা মার্কেটে আসলো, কিছুদিন থাকলো, তারপর চলে গেল। তাহলে একটা প্রোডাক্ট মার্কেটে কিভাবে আসে, থেকে তারপর ডিক্লাইন করে চলে যায়, সেই প্রসেসটা বা সেই ঘটনাবলীকে আমরা প্রোডাক্ট লাইফ সাইকেল বলতে পারি। So in another words, product life cycle PLC is কি বলতে পারি, যে used to map the lifespan of the product as the stages through the products goes during the lifespan. The product life cycle is the process a product goes through from where it is the first introduced into the market until the decline of the market. The life cycle has 4 stages. এই যে ঘটনাবলীকে আমরা 4টি ভাগে ভাগ করতে পারি। একটি হচ্ছে যে ইন্ট্রোডাকশন, সেকেন্ডলি গ্রোথ, ম্যাচুরিটি এন্ড হচ্ছে ডিক্লাইন, এই 4টা। তাহলে ইন্ট্রোডাকশনে কি হয়, সাধারণত প্রথমে কোনো প্রোডাক্ট বাজারে আসে, নতুন প্রোডাক্ট। আমরা স্কুল কলেজে দেখেছি না, আমাদের নানা প্রকার ওই ইয়ে আসতো, বিস্কিট আসতো, তারপর ক্রিম আসতো, বিশেষ করে ফেস ওয়াশ যারা কোম্পানিরা নতুন করে স্কুল কলেজে ফ্রি দিত, আমাদের দিত না, তো আমরা দেখতাম। তো এটার উদ্দেশ্য হচ্ছে ইন্ট্রোডাকশন, অর্থাৎ অ্যাডভার্টাইজমেন্ট। যখন তোমাকে এটা দেওয়া হচ্ছে, তুমি সেটা নিয়ে দেখে পড়ে তোমার যদি ভালো লাগে, তুমি যদি বেশি খরচা হও, তখন তুমি কি করছো, এই নতুন যে ক্রিমটা রয়েছে সেটা তুমি কিনতেছো, তাই না? তো ইন্ট্রোডাকশনে নতুন যে কোনো প্রোডাক্টের ক্ষেত্রে সাধারণত এই ধরনের অ্যাডভার্টাইজমেন্ট করা হয়ে থাকে। ওকে, এরপরে আসি গ্রোথ। যখন অ্যাডভার্টাইজমেন্ট করা হয়ে থাকে মার্কেটে, যখন মার্কেট থেকে ভালো রেসপন্স পাওয়া যায়, তখন সেটা ডেভেলপমেন্ট পর্যায়ে যায়, গ্রোথ পর্যায়ে যায়। তখন কোম্পানি আরো বেশি উৎপাদন করে এবং পুরো দেশে ছড়িয়ে দেয়। তারপর হলো ম্যাচিউরিটি।
ম্যাচিউরিটি হচ্ছে স্টেজ এরকম, মনে করি এই প্রোডাক্টটা তখন সবাই জানে, এক নামে চেনে, যেমন এখন বাজারে যে সমস্ত পানীয় আছে, কোকা কোলা, স্প্রাইট, তারপর আর যেগুলো আছে, এখন কি আমরা সবাই কিন্তু এগুলাকে চিনি, তাই না? তো এই যে এগুলো সবই কিন্তু ম্যাচিউরিটি স্টেজে আছে, ঠিক আছে? এখন কথা হলো এই ম্যাচিউরিটি স্টেজে সবচেয়ে বেশি বিক্রি হয়, সবচেয়ে বেশি লাভ হয়। এরপরে দেখা গেল যে আস্তে আস্তে এই ম্যাচিউরিটি স্টেজ থেকে এই প্রোডাক্টটা ডিক্লাইন করে। এটি তখন হয়তো এখন যে ড্রিঙ্কস গুলা খাচ্ছি আমরা, এর চেয়ে ভালো কোনো কিছু আসবে, তখন এটি ডিক্লাইন হয়ে যাবে। যেমন হ্যারিকেনের সময় এরকম ইলেকট্রিক বাল্ব চলে এসেছিল, ফলে এই হ্যারিকেনের যে মার্কেটটা সেটা ডাউন হয়ে গেছিল, বা তাকে মার্কেট ছাড়তে বাধ্য করা হয়েছে, বা অর্থাৎ প্রোডাক্টটাকে ডিক্লাইন করছে। অর্থাৎ একটা প্রোডাক্ট মার্কেটে আসবে, মার্কেটে থাকবে এবং চলে যাবে, যে ফুল ঘটনাগুলো সেগুলোকে আমরা বলছি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি, প্রথমে কি দেখতে পাচ্ছি, যে প্রোডাক্ট লাইফ সাইকেল যেটিকে আমরা বলছি, এখানে দেখো ইন্ট্রোডাকশন, গ্রোথ, ম্যাচুরিটি, ডিক্লাইন, এই চারটা স্টেজ। এখানে দুটো লাইন দিয়ে একটা গ্রাফ দেখানো আছে, একটাতে ব্লু কালার আর একটাতে রেড কালার। তো এখানে আমরা দেখতে পাচ্ছি রেড কালারটা হচ্ছে প্রফিট। প্রথমে আমাদের প্রোডাক্ট ডেভেলপ করতে হয়, অর্থাৎ যখন থেকে চিন্তা ভাবনা শুরু হবে তখন থেকেই তো আসলে এটার জন্য একটা কস্টিং আছে, এখানে তার কোনো লাভ হচ্ছে না। তারপর সেটা আস্তে আস্তে ইন্ট্রোডাকশন স্টেজে যাবে। ইন্ট্রোডাকশন স্টেজে কি প্রচুর পরিমাণে অ্যাড দিতে হবে, জানাইতে হবে, পাবলিসিটি করতে হবে, ফ্রি প্রোডাক্ট দিতে হবে। তুমি একটা যদি কোনো ব্যবসা শুরু করতে চাও, মানুষজন তোমাকে প্রথমেই বলবে যে স্যাম্পল দেন, খেয়ে দেখি, বা স্যাম্পল দেন কিরকম লাগে। অর্থাৎ এই যে স্যাম্পল কিন্তু তোমার দিতে হচ্ছে। ইন্ট্রোডাকশন স্টেজে তোমার প্রচুর পরিমাণে খরচ, এখানে কিন্তু কোনো লাভ নেই। অ্যাডভার্টাইজমেন্ট করতে হচ্ছে, কোথাও প্রোডাক্ট দিতে হচ্ছে, ঠিক আছে, কোথাও স্পন্সর করতে হচ্ছে। ওই যে বিভিন্ন আমাদের প্রোগ্রাম গুলোতে বিভিন্ন জন স্পন্সর করে, কিসের জন্য করে? তার প্রোডাক্টের অ্যাডভার্টাইজমেন্টের জন্য। বিভিন্ন স্থানে রাস্তার গ্যাপে গ্যাপে পুলিশ বক্স বানিয়ে দেয় কোম্পানিতে, কেন? তাদের অ্যাডভার্টাইজমেন্টের জন্য, ঠিক আছে? এরপরে গ্রোথ হবে, গ্রোথে সাধারণত লাভ হওয়া শুরু হবে এবং এই লাভটা চলবে ম্যাচুরিটি পর্যন্ত। ম্যাচুরিটিতে পিক লাভ হবে, সবচেয়ে বেশি লাভ হবে, এবং আস্তে আস্তে এই লাভটা যখন কমা শুরু হবে, অর্থাৎ আমার বিক্রিটাও কমবে এবং ইয়েটাও কমা শুরু হবে। এটা হচ্ছে মূল নেচার। এখন একটু আমরা ডিটেলস দেখি। ইন্ট্রোডাকশন স্টেজ অফ দ্য পিএলসি, অর্থাৎ প্রোডাক্ট লাইফ সাইকেলের ইন্ট্রোডাকশন কি বলা হচ্ছে? ওয়ান্স এ প্রোডাক্ট হ্যাজ বিন ডেভেলপড, the first stage is to introduction stage. হ্যাঁ, অবশ্যই। In this stage, the product is being released into the market. When a new product is released, it is often a high stake in the product life cycle, and though it does not necessarily make or break the product eventual success. তো এটা প্রথমে মার্কেটে আসে। During the introduction stage, marketing and promotion are at high. অবশ্যই পাবলিসিটি বেশি করতে হবে, and the company often invest most promoting product and getting into the hands of the consumer, এবং চাইবে কনজিউমারের হাতে পৌঁছে দেওয়ার জন্য। ওই যে নগদের আমরা কয়েকদিন আগে দেখলাম না, কি যে বেশি নগদে দেশি, কি দেশি নগদে বেশি লাভ, ইত্যাদি ইত্যাদি। So it is the stage the company is the first able to get the sense how consumer responds the product, if they like it, how successful it may be. মানে আমার মার্কেটে ছাড়ার উদ্দেশ্য কি? কোন একটা নতুন প্রোডাক্ট, এটা জনগণ খাচ্ছে কিনা, জনগণ রেসপন্সটা কিরকম। যে নতুন একটা ড্রিঙ্কস তুমি বাজারে এনেছো, যে না এটা তো ভালো, একসময় আসছিল না জিরা পানি, এই জিরা পানি এখন কই? জিরা পানি তো আর আমি খুঁজে পাই না। হ্যাঁ, যে ইন্ট্রোডাকশন স্টেজ। সেকেন্ডলি, and however it is often heavy spending period of the company, non guarantee that product will pay for itself. এরকম কোনো গ্যারান্টি নাই যে তোমার প্রোডাক্টটা সবসময় মার্কেটে ভালো রেসপন্স করবে। অনেক প্রোডাক্ট আছে এরকম যেগুলো ইন্ট্রোডাকশন স্টেজ থেকে মার্কেট থেকে হারিয়ে গেছে, ভালো রেসপন্স পায়নি তাই হারিয়ে গেছে। So costs are generally very high. There are typically little competition, and the principle of goals introduction stage are build demand for the product and get it the hands of consumer shopping later. So first of all, the introduction stage, এই স্টেজে আমরা কি করছি? প্রোডাক্টটাকে ইন্ট্রোডিউস করাচ্ছি ব্যাপক প্রচার প্রচারণার মাধ্যমে। তো এই যে ইন্ট্রোডাকশন স্টেজের বৈশিষ্ট্যগুলো যদি এক কথায় দেখে নেই, এক নজরে দেখে নেই, তাহলে হচ্ছে যে ল সেলস, সাধারণত সেল কম হয়ে থাকে এই সময়। এখন কি সেল হবে? ইন্ট্রোডাকশন স্টেজে কোন একটা প্রোডাক্ট তুমি লঞ্চ করছো,
তখন তো সেল হওয়ার কথা না। লসেস, ওকে। কস্ট, হাই কস্ট, অবশ্যই কস্ট কাকে দিচ্ছ, ফ্রি দিচ্ছ, কত অ্যাডভার্টাইজিং করছো। প্রফিটস, সম্ভব প্রফিট হওয়া? সেল না হও দুই একটা হতে পারে, বাট প্রফিট হওয়া তো সম্ভব না। কারণ তুমি কি করছো ইন্ট্রোডাকশন স্টেজে, মানে তুমি তো চিন্তা করবা যে ভাই ঠিক আছে আমার 2 টাকা কমই হোক, তারপর আপনি প্রোডাক্টটা নিয়ে চালান, ঠিক আছে না? মার্কেটিং অবজেক্টিভস ক্রিয়েট প্রোডাক্ট অ্যাওয়ারনেস এন্ড ট্রায়াল, অফার এ বেসিক প্রোডাক্ট, ইউজ কস্ট প্লাস প্রাইস, ডিস্ট্রিবিউশন, বুইল্ড সিলেক্টিভ ডিস্ট্রিবিউশন। তোমার যখন ইন্ট্রোডাকশন স্টেজ তখন কি তুমি আর সারা দেশে দিতে পারবা? সিলেক্টিভলি কিছু শহরে মনে করে দিলা, রাজশাহীতে দিলা, রংপুরে দিলা, এরকম সিলেক্টিভ কিছু জায়গায় জায়গায় তুমি দিচ্ছ, দিয়ে চেক করছো রেসপন্সটা। ওকে, সো এটা হলো আমাদের ইন্ট্রোডাকশন স্টেজের কথা। এরপরে আসি গ্রোথ। ধরে নিলাম তুমি যে প্রোডাক্টটা ইন্ট্রোডিউস করলাম মার্কেটে সেটা পজিটিভ, অর্থাৎ তার রেসপন্সটা পজিটিভ আছে। সো নাও দ্য গ্রোথ স্টেজ বলা হচ্ছে, বাই দ্য গ্রোথ স্টেজ কনজিউমার আর অলরেডি টেকিং দ্য প্রোডাক্ট এন্ড ইনক্রিজিং বাইং ইট। ওই যে তুমি ইন্ট্রোডিউস করছো, সবাই দেখছে এবং প্রোডাক্ট কিনছে, দ্য প্রোডাক্ট কনসেপ্ট ইজ প্রুভেন, ইজ বিকামিং পপুলার এন্ড সেলস আর ইনক্রিজিং। এই অবস্থায় তোমার কি করতে হচ্ছে, বা এই স্টেজটাকে আমরা কি বলবো? গ্রোথ স্টেজ, যে এটা পপুলার হচ্ছে এবং লোকজন কিনছে। Other companies become aware about the product and its space in the market, which is beginning draw attention, increasingly pull in the revenue. If the competition of the product is especially high, the company may still have interest advertising and promotion of the product. মনে করো যখন তোমার এটা বাজারে অলরেডি মনে করো লবণ আছে, মোল্লা সল্ট বেশি চলে, তো এখানে তুমি নতুন করে একটা সল্ট নিয়ে আসতেছো যে নর্দার্ন সল্ট, এটি এখন বাজারে ভালো চলছে, তার মানে কি বাকি যারা আছে তাদের মার্কেট তো একটাই, তাই না? এখানে তো হঠাৎ করে একদিনে লোক বেড়ে যায়নি। তার মানে কি বাকি যারা আছে তাদের বিক্রি কম হচ্ছে, মানে তাদেরকে তুমি ডিক্লাইনিং স্টেজে ঠেলে দিচ্ছ, তাহলে তারা কি তোমার সাথে কম্পিটিশন করবে? দ্য গ্রোথ স্টেজ টিপিক্যালি অ্যাওয়েক টু ইমপ্রুভ দ্য ফাংশন এন্ড ফিচার। তাহলে আরো ভালো করে ফাংশন এবং ফিচার গুলো অ্যানালাইসিস করতে হবে। অ্যাজ দ্য মার্কেট এক্সপান্ডস, more competition offer drive price down a specific product competitor. So কেউ ইয়ে কমাবে বা নানা প্রকার পলিসি গ্রহণ করা শুরু করবে ইন দা বিগিনিং অফ দ্য গ্রোথ। মনে করো তোমার গ্রোথ হচ্ছে মানে কি তোমার প্রোডাক্ট জনপ্রিয় হচ্ছে এবং মানুষ বেশি কিনছে, ফলে যে মানুষ আগে যেগুলো ছিল সেগুলো কিনতেছে না, তার মানে তাদের সেল কিনতে কমতেছে, তারা কিন্তু তখন চিন্তা করছে। সো দিস ইজ দ্য গ্রোথ স্টেজ। তাহলে ইন্ট্রোডাকশনের ফলাফল যদি পজিটিভ হয় তখন সেটি গ্রোথ স্টেজে যাবে। এখানে সিম্পলি কিছু ক্রাইটেরিয়া রয়েছে, আমরা যদি দেখি যে সেলস র্যাপিডলি বাড়া শুরু করবে, কস্ট তাহলে এভারেজ কস্ট, যেহেতু সেল বাড়বে প্রফিট রাইজিং প্রফিট শুরু হবে, এন্ড ম্যাক্সিমাইজিং মার্কেট শেয়ার। এখানে আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে গ্রোথ স্টেজে আমি চেষ্টা করব, ওই যে তখন শুধুমাত্র বিভাগীয় শহরে দিয়েছিলাম, এখন শুধুমাত্র বিভাগীয় শহরে না দিয়ে মনে করো চারিদিকে ছড়িয়ে দেওয়া, অর্থাৎ ম্যান টু ম্যান পর্যন্ত পৌঁছানো যায় কিনা সেই প্রচেষ্টা করা। প্রোডাক্ট অফার, প্রোডাক্ট এক্সটেনশন, সার্ভিস ওয়ারেন্টি ইত্যাদি নানা প্রকার আকর্ষণীয় বা আকর্ষণযুক্ত করা, প্রাইস, ডিস্ট্রিবিউশন, ঠিক আছে, অ্যাওয়ারনেস সৃষ্টি করা। সো দিস আর ইন কেস অফ ইউর গ্রোথ স্টেজ। ওকে, থার্ডলি ম্যাচুরিটি স্টেজ। মনে করো এরকম নানা প্রকার চড়াই উতরাই পার হয়ে আসলাম, মনে করো তোমার অ্যাডভার্টাইজমেন্ট ইত্যাদি হওয়ার পরে তোমার প্রোডাক্ট এখন বাজারে অন্যান্য যে সমস্ত প্রোডাক্ট আছে তাদের থেকে বেশি চলে, এটি হচ্ছে তোমার ম্যাচুরিটি স্টেজ। বাট এই যে তোমার মার্কেটটা আছে এটা ধরে রাখতে হলে তোমাকে কিন্তু তোমার প্রোডাক্ট অ্যাডভার্টাইজমেন্ট কি তুমি বন্ধ করে দিবা? বাটা যে কোম্পানি আছে সে কি অ্যাডভার্টাইজমেন্ট বন্ধ করে দিয়েছে? দেয়নি, সে কিন্তু পপুলার, বাংলাদেশে চলছে, সেই যুদ্ধের সময় থেকে আসছে। সো পরে কি হচ্ছে, এখন এইখানে মনে করো তোমার সাথে আরো নানা প্রকার কম্পিটিটর রয়েছে, তাহলে এই সময় তোমাকে কি করতে হবে, নানা টেকনিক অবলম্বন করে তোমার এই পপুলারিটিটা, ম্যাচুরিটি পিরিয়ডটা ধরে রাখতে হবে। এই ম্যাচুরিটি পিরিয়ডটা যতদিন চলবে তোমার বেনিফিটটা সবচেয়ে বেশি এখান থেকে কিন্তু আসবে। কারণ ইন্ট্রোডাকশন স্টেজে আমরা দেখেছি যে লস, তারপরে সেটা যখন গ্রোথ স্টেজে একটু লাভ হওয়া শুরু হলো এবং ম্যাচুরিটি স্টেজে সবচেয়ে বেশি লাভ হচ্ছে। সো বলা হচ্ছে কি, বলা হচ্ছে যে when a product reaches the maturity, it is sales tend to show
or slower even if signaling largely in the saturated market. As the point, the sales can start drop pricing at this stage and can get the competitive and signaling margin sinking. অর্থাৎ আমরা যদি সহজ কথায় বলি তাহলে এই স্টেজে আমার সবচেয়ে বেশি বিক্রি হবে এবং এই স্টেজের ঠিক একই সাথে ট্রেড পয়েন্ট গুলো থাকতেছে। ঠিক আছে, মনে করো এখানে নানা প্রকার পলিসি অবলম্বন করতে হয়, যে এখন এলোভেরা এখন নতুন প্যাকেটে, এলোভেরা এখন 2 টাকা কমে, ঠিক আছে, এলোভেরা এখন নিমের নির্যাস সমৃদ্ধ, আসে না? অর্থাৎ একই কোম্পানির জিনিস, বাট তারা কিন্তু তাদের স্ট্র্যাটেজি চেঞ্জ করতেছে, বা তারা তাদের মার্কেটিং স্ট্র্যাটেজি চেঞ্জ করছে এই যে প্রোডাক্ট সেলটাকে ধরে রাখার জন্য। এরকম হয় কিনা? সো দিস আর দ্য ম্যাচুরিটি স্টেজ, যেখানে কি হয় না সবচেয়ে বেশি বিক্রি হবে এবং একই সাথে কম্পিটিটরদের এবং ওই যে বলে যে এখন 1 টাকা কমে বা একসাথে কিনলে 2 টাকা কমে ইত্যাদি ইত্যাদি। So in this the maturity stage, so given the highly saturated market is typically maturity stage product, less successful competitors are checkout point. In this stage situation, risk the volume mixed out and companies involving maintain increase their market share, changing developing their product meet new technologies. যেমন এখানে আমরা বলি যে maturity stage at the last a long time short time depending product for some brands যেমন কোকা-কোলা, হ্যাঁ, এগুলো কি হচ্ছে আমাদের ম্যাচুরিটি স্টেজে আমরা বলতে পারি। কি হলো এটা? আচ্ছা, তোমরা কি দেখতে পাচ্ছ শেয়ারে? আচ্ছা, ফিরে গেছে, ওকে, ঠিক আছে, ওকে, সরি। তাহলে এখানে আমরা দেখলাম ম্যাচুরিটি। তো ম্যাচুরিটি সংক্ষেপে বৈশিষ্ট্যগুলো আমরা দেখি, যে পিক্সেল, তারপরে রয়েছে এই সময় কি আমার অ্যানাটোর গেল, আচ্ছা, তাহলে এখানে কি হচ্ছে পিক্সেল মানে বিক্রি বেশি হবে, লো কস্ট পার কাস্টমার, হাই প্রফিটস, ম্যাক্সিমাম প্রফিট, মার্কেট শেয়ার, ডাইভার্সিফাই ব্র্যান্ড এন্ড মডেলস, প্রাইস টু ম্যাচ দ্য বেস্ট কম্পিটিটর, পুরো দেশে থাকবে, ব্র্যান্ড ডিফারেন্স এন্ড বেনিফিটস থাকবে। এগুলা হচ্ছে এখানকার এই ম্যাচুরিটি স্টেজের বৈশিষ্ট্য। এরপর যদি আমরা বলি যে ডিক্লাইন স্টেজ, এই স্টেজ ডিক্লাইন স্টেজ অর্থাৎ ম্যাচুরিটি স্টেজে তোমাকে তোমার প্রোডাক্টটা যেন বেশি সময় ধরে থাকে সেটার চেষ্টা করতে হবে, বাট তারপরেও কিছু টেকনোলজিক্যাল চেঞ্জ, পরিবেশগত চেঞ্জ বা নানা কারণে যদি তোমার হিসেবগত ভুল না হয়ে থাকে, তারপরেও কিন্তু কিছু কিছু প্রোডাক্ট ইয়েতে চলে যায়। যেমন ওই যে বললাম হ্যারিকেনের কথা, তাহলে এখন হ্যারিকেন কোম্পানি কি করবে? তাহলে তাকে বৈদ্যুতিক বাল্ব উৎপাদন করতে হবে, কারণ হ্যারিকেন তো আর এখন কেউ মানুষ ইউজ করে না, তাই না? সো বলা হচ্ছে although companies will generally attempt to keep the product alive in the maturity stages as long as possible, decline for every product is inventable. যেমন মানুষ মরণশীল সেরকম in this decline stage products will drop significantly and consumer behavior changes as there are less demand for the product and company product loses more and more market share, আস্তে আস্তে কি ডিটোরিয়েট করবে, মানুষ আর সেই প্রোডাক্ট কিনতে আগ্রহ বোধ করবে না। So marketing in decline stage or minimal stage, the loyal customer and reduced stage, eventually the product will be আস্তে আস্তে প্রোডাক্টটা ডিক্লাইন করবে। ঠিক আছে, তো ডিক্লাইনের কিছু বৈশিষ্ট্য আমরা দেখে নিই, বা ডিক্লাইন স্টেজে সেটা যেমন সেল কমে যাবে, সেল ডিক্লাইন হবে, তারপর হচ্ছে লো কস্ট, সেল ডিক্লাইন হবে, লো কস্ট পার কাস্টমার, ডিক্লাইনিং প্রফিটস, রিডিউস এক্সপেন্ডিচার এন্ড মিল্ক ব্র্যান্ড, এগুলো বেড়ে যাবে, ফেস টাইপ, কাট প্রাইস, অর্থাৎ এটি আস্তে আস্তে মানুষের আস্থা হারাবে, এবং আস্থা যখন হারাবে তখন সেলস কমবে, হ্যাঁ, সবই কমবে। এই হচ্ছে আমাদের প্রোডাকশন প্ল্যানিং এর প্রোডাক্ট লাইফ সাইকেলের 4টা স্টেজ, যে ইন্ট্রোডাকশন, ম্যাচুরিটি, ইন্ট্রোডাকশন, গ্রোথ, ম্যাচুরিটি এবং কি সর্বশেষ ডিক্লাইন। তার কিছু ক্লাসিক এক্সাম্পল আমরা এখানে দেখছি, যে ক্লাসিক এক্সাম্পল অফ দিস স্কোপ প্রোডাক্ট একটা টাইপরাইটার, যেমন 19 সেঞ্চুরিতে টাইপরাইটারটা খুবই প্রচলিত ছিল এবং জনপ্রিয় ছিল, বাট এখন কি টাইপরাইটার আছে? এই যে কম্পিউটার, ল্যাপটপ, মোবাইল ফোন এগুলো আসার ফলে এই টাইপরাইটারটা কিন্তু ইয়ে হয়ে গেছে, এখন কিন্তু আর নেই। সো দিস ইজ অ্যান এক্সাম্পল অফ প্রোডাক্ট লাইফ সাইকেল। বলা হচ্ছে when the first introduced in the late 19th century, the typewriter grew in popular
as a technology that improves case and efficiency writing. However, new electronic technology computer have quickly replaced typewriter and drop off. So this is a classic example of such product. ঠিক আছে? Okay. Now, কেন পিএলসি টা আমরা ব্যবহার করব বা কোথায় পিএলসি টার ব্যবহার রয়েছে? পিএলসি টার ব্যবহার অবশ্যই রয়েছে যখন তুমি একটা প্রতিষ্ঠানের কর্ণধার হবে বা এমডি বা লাইক, তো তখন তোমাকে মার্কেট অ্যানালাইসিস করতে হবে প্রতিনিয়ত। আর মার্কেট অ্যানালাইসিস করতে গেলে তোমার পিএলসি টা দরকার। এছাড়া তুমি মার্কেট অ্যানালাইসিস করতে পারবে না। তোমার ডিমান্ড কিরকম, মানুষের ডিমান্ড কিরকম, মানুষ কিসে উৎসাহ বোধ করতেছে। আমরা যেমন নুডলস এর সাথে বাটি দিচ্ছে, এটা কিসের জন্য? এটা তোমাকে সেটা নেওয়ার জন্য দিচ্ছে, তাই না? এ ধরনের নানা পলিসিস গুলো সাধারণত এই প্রোডাক্ট লাইফ সাইকেল অ্যানালাইসিস করে নেওয়া যেতে পারে। যে আমার প্রোডাক্টের সেলস তো কমা শুরু হয়েছে, তার মানে আমার প্রোডাক্টটা তো ডিক্লাইনিং স্টেজে যাওয়া শুরু হয়েছে। তো সেই ক্ষেত্রে তখন আমরা কি করি, যে পিএলসি ইউজ করি বা পিএলসি টা দরকার। তো এতক্ষণ ধরে আমরা একটা প্রোডাক্টের ইয়ে সম্পর্কে পড়লাম। এখন যেটি জানা দরকার আমাদের সেটি হচ্ছে যে নিউ প্রোডাক্ট ডেভেলপমেন্টটা আসলে কিভাবে হবে। আমরা তো এতক্ষণ ধরে ইন্ট্রোডাকশন, গ্রোথ, এই স্টেজ গুলোর কথা বললাম, তাই না? তো এখন প্রশ্ন হচ্ছে যে আমাদের নিউ প্রোডাক্ট ডেভেলপমেন্টটা কিভাবে হবে। তো একটা প্রোডাক্ট বাজারে লঞ্চ করতে গেলে, আনতে হলে আমরা সাধারণত তার আগে থেকে অনেক স্টাডি করে থাকি। যেমন হচ্ছে যে রিভিউইং দ্য ডিমান্ড অফ দ্য প্রোডাক্ট। তুমি বাজারে নতুন একটা পানি আনতে চাচ্ছ, তো সেটার মার্কেট বাজারে অনেকগুলো পানি রয়েছে। নতুন পানি আইসল্যান্ড রয়েছে, একুয়াফিনা রয়েছে, তারপর মাম রয়েছে। তাহলে এই পানির পরে তোমার যে নতুন পানিটা সেটা চলবে কিনা, এন্ড অ্যাসেসিং দ্য ব্র্যান্ড পারসেপশন, এই ব্র্যান্ড সম্পর্কে পারসেপশন কিরকম বা ব্র্যান্ড কি হবে, এটা কোনো ব্র্যান্ডের হিসেবে আসবে কিনা। কম্পিটিটর বেঞ্চমার্কিং, কম্পিটিটর গুলো যারা আছে অন্যান্য কোম্পানি, আন্ডারস্ট্যান্ডিং কনজিউমার প্রিফারেন্স এন্ড বিহেভিয়ার, তোমার পানিটা বাজারে আনলে কিরকম হবে। এই যে সবগুলো মার্কেট সার্ভে বা মার্কেট স্টাডি বলে থাকি। কোনো একটা নতুন প্রোডাক্ট তৈরি করতে গেলে এই মার্কেট সার্ভেটা আমাদের করতে হয়। ধরে নাও এক্সাম্পল অফ দ্য প্রোডাক্ট লাইফ সাইকেল মডেল। তোমার একটা নতুন প্রোডাক্ট তোমাকে দেওয়া হলো, সেটার লাইফ সাইকেল তোমাকে ডিজাইন করতে বলা হলো। তাহলে তোমার প্রোডাক্ট লাইফ সাইকেল ডিজাইনটা কিরকম হবে। এখানে ইয়োগার্ট একটা প্রোডাক্ট, সেটির ইয়ে সম্পর্কে বলা হয়েছে বা সেটার দিয়ে একটা উদাহরণ দেওয়ার চেষ্টা করা হয়েছে। বলা হচ্ছে ইন্ট্রোডাকশন স্টেজে কি হবে, পরিচিতিকরণ। তাহলে পরিচিতিকরণ স্টেজে কি হবে, যে এই ইয়োগার্টটা খান, এটি ভালো, পরিবেশের জন্য ভালো, তারপরে হেলথের জন্য ভালো, এবং এটা ভালোভাবে প্রিজার্ভ করা রয়েছে, ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ তোমার প্রোডাক্ট সম্পর্কে তুমি ইন্ট্রোডিউস করাচ্ছ। গ্রোথ স্টেজে কি, যখন তোমার প্রোডাক্টটা মানুষ অ্যাকসেপ্ট করলো, গ্রোথ স্টেজে কি, তুমি তখন বলতেছো ইয়োগার্ট অ্যাভেলেবল ইন সুপারমার্কেট, চিলার, ক্যাবিনেটস। ইয়োগার্ট সবখানে আছে, অর্থাৎ তোমার যে পুরো দেশে রয়েছে সেই অ্যাভেলেবিলিটি বুঝাচ্ছ। প্যাকিং গেটস মেক ওভার, মনে করো তুমি রাস্তা দিয়ে যাচ্ছ, বিশাল এক বিলবোর্ড, সেই বিলবোর্ডে লেখা আছে ইয়োগার্ট ইজ অ্যাভেলেবল অল ওভার দ্য কান্ট্রি। তার মানে কি, তোমার কাছে সেই মেসেজটা চলে গেল যে হ্যাঁ, সারা দেশে এখন এটি পাওয়া যাচ্ছে। এটা হচ্ছে গ্রোথ। তারপর বলা হচ্ছে নিউ ফ্লেভার ইন্ট্রোডিউস করছো। ওকে, এরপরে তোমার ম্যাচুরিটি স্টেজে, মনে করো হ্যাঁ এটা সবখানে আছে। এরপরে তোমার ম্যাচুরিটি স্টেজ, ম্যাচুরিটি স্টেজে কি, এই প্রোডাক্টটাকে তো টিকে রাখতে হবে মার্কেটে। তখন তুমি এই যে ইয়ে চেঞ্জ করলা, যে ঋণ এখন নতুন প্যাকেটে, ঋণ এখন 2 টাকা কমে, ঠিক আছে, বা ঋণে এখন চকলেট ফ্লেভার যুক্ত। এই ধরনের চেঞ্জেস, একই জিনিস বাট মার্কেটে ইয়ে থাকার জন্য ডিফারেন্ট ডিফারেন্ট, ঠিক আছে, যে এখন অ্যালোভেরা যুক্ত, এখন নিম পাতা যুক্ত, ইত্যাদি। সো এখানে কি বলছে, যে প্রোডাক্ট রিইনভেন্টেড উইথ অ্যাডেড ফ্রুট, মুইসলি এন্ড চকলেট যুক্তকৃত নতুন, প্যাকেজিং চেঞ্জেস ইনটু ডিফারেন্ট শেপ এন্ড সাইজ, প্রমোট অ্যাজ এ ফান স্ন্যাক অর লাক্সারি ট্রিট। এই ধরনের নানা কথা বলতেছে টিকে রাখার জন্য। এবং ডিক্লাইনিং, কখনো হয় না, বারবার ডিক্লাইন হলে তাহলে ডিক্লাইনের কথাবার্তা লিখতে হবে। সো ইট ইস অ্যান এক্সাম্পল। তো এরকম তোমাদের পরীক্ষা এক্সাম্পল আসতে পারে যে নর্দার্ন একটি পানির ইয়ে চালু করতে চাচ্ছে ব্র্যান্ড, তো সেই ক্ষেত্রে এটা ইন্ট্রোডাকশন, গ্রোথ, ম্যাচুরিটি লিখো। তাহলে তখন পানির কি রকম হবে, যে এটি টিডিএস বা আমাদের যে রিকোয়ারমেন্টস রেট, বিওডি সিওডি কম, ঠিক আছে, হেলথফুল, প্যাকেজিং ভালো, লাইক। তো তোমার এখানে নতুন কিছু আনতে পারো, যে প্লাস্টিক বোতল বাদ দিয়ে এটি কাচের বোতল অথবা যেটা বায়োডিগ্রেডেবল বোতল, সেরকম হতে পারে, তাহলে সেটি বেশি কাটবে।
লাইক প্রথমে তোমার প্রোডাক্টের বর্ণনা আসবে, তারপরে তোমার গ্রোথের কথা আসবে, ম্যাচিউরিটি আসবে, ডিক্লাইন আসবে। সর্বশেষ যে কিভাবে প্রোডাক্ট লাইফ সাইকেলটা বাড়াবে। তো প্রোডাক্ট লাইফ সাইকেলটা বাড়বে মূলত কোথায়? প্রোডাক্ট লাইফ সাইকেলটা বাড়বে মূলত হচ্ছে ম্যাচিউরিটি স্টেজ। তাহলে এই ম্যাচিউরিটি স্টেজটাকে আমরা কিভাবে বাড়াবো? যে অ্যাডভার্টাইজিং এন্ড প্যাকেজিং, এই যে নানা প্রকার অ্যাডভার্টাইজ করে, প্যাকেজিং চেঞ্জ করে, টার্গেটিং করে, এগুলো কিন্তু বাড়ানো যেতে পারে। যে আগে ছিল, আমরা কিন্তু ওই যে দেখেছি ডিটারজেন্টের কোনটা জানি, আগে কিন্তু প্লাস্টিকের ছিল, বোতল ছিল, এখন কিন্তু তারা কাগজের বোতল করে ফেলছে, বায়োডিগ্রেডেবল। এই যে ট্রান্সফার প্যাকেজিং, তাহলে মানুষ যারা প্লাস্টিকের বোতল ইউজ করছে তাদের গুলা নিবে না, যারা কাগজের প্যাকেজিং ইউজ করছে, কাগজের বয়াম তৈরি করছে, সেগুলাতে বেশি যাবে। ইজন্ট ইট? অ্যাডভার্টাইজিং, প্যাকেজিং। তারপর হচ্ছে প্রাইস স্পেসিফিকেশন, প্রাইস তোমার কি রকম মার্কেটের থেকে যদি তুমি কমিয়ে ফেলো, ওকে, নিউ মার্কেট প্ল্যাটফর্ম। এবং একই সাথে এই প্রোডাক্টটা তোমার নতুন কোনো মাধ্যমে বিক্রি করা যায় কিনা, যে এখন কেয়া কসমেটিক্স লিমিটেড অনেক আগের পরে, এখন তারা যদি অনলাইন শুরু করে, যে অনলাইন ডেলিভারিও দেওয়া যাবে বা অনলাইনও অ্যাভেলেবল এরকম, বা অন্য কোথাও দেওয়া যায় কিনা, ঠিক আছে, লাইক নিউ প্ল্যাটফর্ম হতে পারে। তো এটার মাধ্যমেও আমরা কিন্তু আমাদের প্রোডাক্টটাকে বাড়িয়ে তুলতে পারি বা প্রোডাক্টটার লাইফ সাইকেলটাকে বাড়াতে পারি। সো আজকে আমরা দেখলাম প্রোডাক্ট এবং সার্ভিস